আমার গল্প পাঠের আসরে সবাইকে স্বাগত জানাই। আজ যে গল্পটি শোনাব তার নাম বীর পুরুষ, লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য। সকালবেলা ঘুম ভাঙতে না ভাঙতেই কলিং বেল বেজে উঠেছে। ক্রিং 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 ক্রিং। ঘন্টি বাজছে তো বাজছেই, থামেই না। বাড়িতে ডাকাত পড়ল নাকি? লীলা দরজা খুলল, ডাকছে, শুনছ, সুব্রতদা এসেছেন। এই অসময়ে সুব্রত ঝটিতি দাঁত ব্রাশ করে বাথরুম থেকে বেরিয়ে এলো অমল। দেখল সুব্রত ঘরে ঢোকেনি, দরজার সামনে পায়চারি করছে। অমলকে দেখা মাত্র দাঁড়িয়ে পড়ল, বিনা ভূমিকায় বলল, চললাম রে। অমল ভ্যাবাচাকা খেয়ে গেল। কোথায়? যেদিকে দুচোখ যায়। মানে? সুব্রত ফোঁস করে শ্বাস ফেলল। আমি গৃহত্যাগ করেছি। সে কি? কেন? আমি আর মমতার সঙ্গে থাকব না। বলে কি সুব্রত? যে বউতে সুব্রত সারাক্ষণ আপ্লুত হয়ে থাকে, বউকে যে জমের মতো ডরায়, যার বকুনির ভয়ে বন্ধুদের সঙ্গে আড্ডাও মারে না, তাস খেলা পর্যন্ত ছেড়ে দিল, তাকে ছেড়ে চলে যাবে? নির্ঘাত বড় রকমের ফাটাফাটি কিছু হয়েছে। নিশ্চয়ই তাই। সুব্রতর মুখ চোখ সেরকমই বলছে। সব সময়ে টিপটপ সেজে থাকা সুব্রতর চুল উস্কো খুস্কো, চোখের নিচে কালির পোঁচ, সযত্ন লালিত দাড়ি খাড়া খাড়া হয়ে আছে। মুখমণ্ডলে কেমন যেন বন্যার্ত বন্যার্ত ভাব। সুব্রতর কাঁধে ইয়া এক ঝোলা ব্যাগ। আলখাল্লা টালখাল্লা নিয়ে হিমালয়ে চলল নাকি? অমল ব্যাগটা ধরে টানল। আয় আয়, বস, মাথা ঠান্ডা কর। মাথা আমার ঠান্ডাই আছে, কুল অ্যাজ আইস। বুঝলাম, কিন্তু হয়েছেটা কি? এভরিথিং ফিনিশড। কি ফিনিশড? রিলেশন। মমতার মতো জাহাবাজ মেয়ের সঙ্গে আমি আর থাকবই না। বউ হিসাবে মমতা যে জাহাবাজ কোনো সন্দেহ নেই। যেমন চাঁচা ছোলা ভাষা, তেমনই দেমাকি হাবভাব। সুব্রতর কোনো বন্ধুই মমতার ওপর তেমন প্রীত নয়, অমলও না। তবু একটা স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যাবে চিন্তা করতে মোটেই ভালো লাগলো না অমলের। বন্ধুকে হির হির করে টেনে এনে সোফায় বসালো অমল। বলল, হেঁয়ালি ছাড়, খোলসা করে বল তো কী হয়েছে। একদিন ঘর করার পরও আমায় একটুও বিশ্বাস করে না মাইরি। সুব্রত গড়গড় করছে। বলে কি না আমি লম্পট, চরিত্রহীন, জীবন্ত ক্যাসানোভা। আমি নাকি মেয়ে ছেলে নিয়ে ফুর্তি মেরে বেড়াই। তুই? ইয়েস, আমি। আমার নাকি মেয়ে ছেলে দেখলেই নোলা টসটস করে। লীলা গোল গোল চোখে দরজায়, কথা গিলছে। মাত্র 5 মাস হলো বিয়ে হয়েছে অমলের। গা থেকে এখনও কোড়া গন্ধ যায়নি। অমলের বন্ধুবান্ধব সম্পর্কে তার অসীম কৌতূহল। বন্ধুর মান বাঁচাতে অমল তাড়াতাড়ি বলে উঠল, এই যাও তো, ঝটপট 2 কাপ চা করে আনো তো। লীলা গা মুচড়ে সরে গেল। সুব্রতর মুখোমুখি বসল অমল। গলা নামিয়ে বলল, কি কেলো করেছিস? তুইও আমায় অবিশ্বাস করিস? আহা, মমতা তোকে এমনি এমনি ঝাড়ল? আগুন ছাড়া ধোঁয়া হয়? মেয়েরা আগুন ছাড়াই ধোঁয়া বার করতে পারে। সবে তো বিয়ে হলো, এখন টের পাবি না, কটা দিন যাক। হাহ, অমল ধোঁয়া বার করতে দিলে তো? কক্ষনো অমল বউয়ের ভেরুয়া বনবে না। বেড়াল সে মেরে রেখেছে বিয়ের রাত্রেই। বউকে কি করে চাপে রাখতে হয় অমল জানে। সুব্রতটা বউ নিয়ে বেশি আদিক্ষেতা করত, এখন জাঁতা খেয়ে উল্টো বুলি ঝাড়ছে। অমল একটা সিগারেট ধরালো, ধোঁয়া ছেড়ে বলল, জ্ঞান পরে মারবি, এখন ঝেড়ে কাশ তো দেখি। কত আর কাশবো মাইরি, কাল থেকে কেশে কেশে তো গলা ছিঁড়ে গেল। সেন্টার টেবিলে পড়ে থাকা প্যাকেট থেকে সুব্রত সিগারেট বার করলো একটা, ধরালো না, গুম হয়ে আছে একটুক্ষণ। তারপর বলল, এত সিলি ব্যাপার, কি যে বলি। জানিসই তো, অফিস থেকে ফেরার সময় মিনি বাসে কি সাংঘাতিক ভিড় থাকে। কপাল গুনে কাল বসার জায়গা পেয়েছি। ঝপাং করে এক মহিলা হাতে একটা প্যাকেট ধরিয়ে দিল।
চেনা মহিলা প্রায়ই বাসে দেখা হয়। তো হলো কি, নামার সময় মহিলাও খেয়াল করেনি, আমারও খেয়াল নেই, প্যাকেটটা আমার হাতেই রয়ে গেছে। আর সেই প্যাকেট নিয়েই যত গণ্ডগোল। কীরকম, কি কুক্ষণে যে প্যাকেটটা আমি ব্রিফকেসে ভরে নিয়ে বাড়ি এলাম। ভেবেছিলাম কাল পরশু তো বাসে দেখা হবেই, তখন মহিলার গচ্ছিত ধন ফেরত দিয়ে দেব। হবি তো কালই মমতার কি দরকার পড়ল, আমার ব্রিফকেস খুলেছে, প্যাকেটে চোখ পড়তেই ঝাড়াকসে ওপেন, ব্যাস কুরুক্ষেত্র স্টার্ট। কি ছিল প্যাকেটে? ছিল আমার গোষ্ঠীর পিণ্ডি, একটা সায়া আর একটা ব্লাউজ। ওই সায়া ব্লাউজ নাকি আমার প্রেমিকার। সুব্রত খ্যাঁক খ্যাঁক করে উঠল। তুই বল, দুনিয়ায় কোন শালা পুরুষ আছে যে প্রেমিকার সায়া ব্লাউজ নিয়ে ঘুরে বেড়ায়? তাও যদি শালা নতুন মাল হতো। পুরনো সায়া ব্লাউজ? তবে আর কি বলছি, শালা টুটা ফুটা মাল, বোধহয় প্যাকেটে ভরে কোথাও থেকে নিয়ে আসছিল। বয়স কত মহিলার? প্রশ্নটার আকস্মিকতায় সুব্রত বুঝি থমকালো একটু, ট্যারচা চোখে তাকিয়েছে। তার মানে তুইও ভাবছিস? আরে না না, জাস্ট কৌতূহল। মেয়েদের বয়স টয়স আমি বুঝি না, তবে ওই হবে 45-50, আধ বুড়ি। ব্যাপার গুরুচরণ। অমল মাথা দোলালো। মমতাকে খুলে বলেছিলি? বলিনি আবার, কিন্তু যে মেয়ে ছেলে বুঝবে না বলে ঘাড় বেঁকিয়ে থাকে, তাকে বোঝানো শিবেরও অসাধ্যি। সুব্রত লম্বা লম্বা শ্বাস ফেলল। কাল সারা রাত যে কি গেছে মাইরি, আমার মেরিটাল রাইটটা পর্যন্ত কেড়ে নিল, ধাক্কা মেরে ফেলে দিল বিছানা থেকে। বলিস কি রে, সাধে কি এমন চরম সিদ্ধান্ত নিলাম? ফস করে সিগারেটটা ধরিয়ে ফেলল সুব্রত। স্টিম ইঞ্জিনের মতো ধোঁয়া ছাড়ছে। শুধু বিছানা থেকেই আউট করেনি, সঙ্গে সঙ্গে শাসিয়েছে। আমি খাটে ওঠার চেষ্টা করলেই লোক জড়ো করবে, সবাইকে বলবে আমি নাকি ওর ওপর অত্যাচার করছি, আমি নাকি ওকে রেপ করছি। অ্যান্ড মাইন্ড ইট, এ সব কিছুই হচ্ছে গুড্ডুর প্রেজেন্সে। ছি 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 ছি। তুই বল, ছেলেটা বাপ সম্পর্কে কি ভাবলো? ওইটুকু 3 বছরের শিশু। না, সত্যিই এ চরম ইনসাল্ট, ইনটলারেবল। বল বল। সুব্রতর গলা করুণ হয়ে গেল। জানিস, কাল সারা রাত আমায় সোফায় পড়ে থাকতে হয়েছে। শালা মশারা চুষে চুষে ছিবড়ে করে দিয়েছে আমাকে। এর পরেও তুই ওর সঙ্গে থাকতে বলবি? লীলা চা এনেছে। সঙ্গে সঙ্গে দুই বন্ধুর মুখে কুলুপ। কাপে লম্বা লম্বা চুমুক দিচ্ছে সুব্রত, অশান্ত চোখে তাকাচ্ছে এদিক ওদিক। অমল গম্ভীর, চিন্তামগ্ন। লীলা মুখ টিপে হাসল। মমতাদির ওপর খুব রেগে আছেন মনে হচ্ছে। অমলের মোটেই পছন্দ হলো না প্রশ্নটা। লীলা হাসে কেন? মজা পাচ্ছে? না না, এ তো ভালো কথা নয়। একজন পুরুষ মনোবেদনায় কাতর, তাই দেখে আহ্লাদিত হবে এক নারী? এ কি প্রশ্রয় দেওয়া যায়? অমল গলা ঝেড়ে বলল, রাগের কারণ আছে বলেই রেগেছে। যাও, এবার আমাদের জন্য একটু টোস্ট অমলেটের ব্যবস্থা করো। লীলা ঠোঁট ফোলালো। তোমরা বুঝি আমার সামনে কিছু আলোচনা করতে চাও না? বুঝতেই যখন পারছো, দাঁড়িয়ে আছো কেন? বেশ বাবা বেশ, যাচ্ছি। চপল ভ্রুকুটি হেনে ঘর থেকে চলে গেল লীলা। সুব্রত প্রায় সঙ্গে সঙ্গে উঠে পড়েছে। তাহলে বন্ধু, বিদায়। এক্ষুনি যাবি কি? ব্রেকফাস্টটা কর, কাল রাত থেকে তো পেটে কিছু পড়েনি। অনেক কিছু পড়েছে রে, পেট টইটুম্বুর হয়ে আছে। সুব্রত পেঁচার মতো মুখ করে হাসল। গুড্ডুকে একটু দেখিস ভাই, পারলে ওই পাষাণী মায়ের হাত থেকে ছেলেটাকে রক্ষা করিস। তুই সত্যিই চললি? অফকোর্স, আমি ওই সাসপিশিয়াস মহিলাকে একটা চরম শিক্ষা দিতে চাই। ভাতে মারবো ওকে, যতদিন না এসে পা জড়িয়ে ধরে। অমল মুগ্ধ চোখে বন্ধুর দিকে তাকালো। বাহ বাহ, একেই তো বলে মরদের বাচ্চা। সুব্রতর পিঠে হাত রেখে বলল, যাচ্ছিস কোথায় এখন? আপাতত শেয়ালদার কোনো হোটেলে, তবে খবরদার মমতা যেন জানতে না পারে। নিশ্চিন্ত থাক। দরজা অবধি গিয়েও
ঘুরে দাঁড়ালো সুব্রত। রাত্রিরের দিকে ফোন করব, ফার্দার কোনো ডেভেলপমেন্ট হলে জানিয়ে দিস। অবশ্যই। ঝোলা ব্যাগ কাঁধে সুব্রত হনহন করে চলে গেল। অমল ভেবেছিল বাজার থেকে ফেরার পথে একবার সুব্রতর ফ্ল্যাটে উঁকি দিয়ে আসবে। মমতা একটুও দমেছে কি না সরেজমিন করা দরকার। যাওয়ার অবশ্য প্রয়োজন হলো না। বন্ধু টোস্ট অমলেটটাও সাঁটিয়ে সবে থলি হাতে বাড়ির বাইরে পা রেখেছে। সামনে মমতা গনগনে গলায় বলল, কোথায় কোথায় আপনার বন্ধু? মমতার চেহারাটি ভারী নরম সরম, ছোটোখাটো, তবে তাকে দেখে যেমনটা লাগে সে যে তা নয় এ কথা অমলরা হাড়ে হাড়ে জানে। সত্যি কথা বলতে কি, মমতার সঙ্গে কথা বলতে গেলে অমলেরও হাঁটুর জোর কমে যায়। অবশ্য এখন অমলকে ঘাবড়ালে চলবে না, তার ওপরই এখন নির্ভর করছে বন্ধুর মান সম্মান। অমল কায়দা করে কাঁধ ঝাঁকালো। সুব্রত তো এখানে আসেনি। তিনি এখান থেকেও ভাগলবা হয়েছেন। ইস, কি ভাষা! স্বামী সম্পর্কে কি মধুর বচন! মমতার সঙ্গে লীলার এখনও তেমন হৃদ্যতা গড়ে ওঠেনি। লীলাকে মমতার ছায়া থেকেও দূরে রাখতে হবে। মমতার পাল্লায় পড়লে বিগ্রতে কতক্ষণ? অমল দরজা আড়াল করে দাঁড়ালো। মমতাকে যে সে ভয় পায় এটাও যেন লীলা টের না পায়। গলা ভারী করে বলল, সুব্রত বাড়ি থেকে পালিয়েছে বুঝি? ঢং করছেন কেন? একটু আগেই তো এখানে এসেছিল। মেয়ে নাকি টিকটিকি? অমল মিয়নো স্বরে বলল, ও মানে হ্যাঁ মানে তোতলাবেন না। কোথায় গেল সেই মূর্তিমান? মুখ ফসকে শিয়ালদা শব্দটা বেরিয়ে এসেছিল প্রায়। কোঁত করে ঢোক গেল অমল। চোখ বুজে বলে ফেলল, কৃষ্ণনগর। কৃষ্ণনগর? হ্যাঁ। ওর কে মামা থাকে? ওর তো একটাই মামা, তার বাড়ি তো খানাকুল। হ্যাঁ তাই তো, তাহলে বোধহয় কাকার বাড়ি। কোন কাকা? ওর দুই কাকা থাকে গোবরডাঙ্গায়, একজন কোতরং। কৃষ্ণনগরে কোনো কাকা থাকে বলে তো শুনিনি। আপন কাকা নয়, মামাতো কাকা। সেটা কেমন? হে হে, সহজ কথাটা বুঝলে না? আপন কাকা নয়, আপন বাবার আপন মামাতো ভাই। সুব্রতর বাবার তো কোনো মামা টামা ছিল না। তাই বুঝি? অমলের গলা শুকিয়ে এলো। তাহলে বোধহয় কাকাতুতো মামা হবে, মার খুড়তুতো ভাই। চোখ দুটো সার্চ লাইটের মতো অমলের ওপর ফেলল মমতা। হিম গলায় বলল, বুঝলাম। কি বুঝলে? কলকাতায় কেষ্ট সেজে বাবুর প্রাণ ভরেনি, তিনি এখন ছুটেছেন কেষ্টনগর। তা বাবু কি কেষ্টনগর থেকেই অফিস করবেন? এই রে, অফিসের কথাটা তো মাথায় আসেনি। এ যা মহিলা, যে কোনো সময়ে অফিসেই হানা দিয়ে সুব্রতর টুঁটি চেপে ধরতে পারে। তখন সুব্রতর মানটা থাকে কোথায়? সুব্রত রে, তুই বুঝি আর বাঁচলি না। অমল মরিয়া হয়ে বলে ফেলল, ও আর ফিরবে না বলেছে। ফিরবে না? না, সংসার থেকে ওর মন উঠে গেছে। অমল গলায় করুণ রস আনল। বোধহয় সাধু সন্ন্যাসীই হয়ে যাবে। ওই চরিত্রের লোক হবে সাধু। এটা কিন্তু তুমি ঠিক বললে না মমতা। অমল ভুরু কোচকালো। তুমি কিন্তু ওকে অযথা সন্দেহ করছো। ও বন্ধু দেখছি, তাহলে সবই উগড়ে গেছে। অনেক দুঃখে বলেছে ভাই। অমলের স্বরে আবার করুণ রস। আহারে, বলতে বলতে বেচারা কেঁদে ফেলছিল। কুমিরের কান্না। মমতা মুখ বেঁকালো। লুজ ক্যারেক্টার পুরুষরা হাতে নাতে ধরা পড়লে ওরকম অনেক কাঁদুনি গায়। একবার নয়, কাল নিয়ে ওকে আমি চারবার ধরলাম। পকেট থেকে লেডিস রুমাল বেরোচ্ছে, অফিসের ফাইলে লাল টিপের পাতা, ব্রিফকেসে নতুন শাড়ি। এরপরও বলবেন আপনার বন্ধু ধোয়া তুলসী পাতা? সুব্রত কেসগুলো চেপে গেছে কেন? একটুখানি ধন্দ মেরে রইল অমল। মিনমিন করে বলল, তবু একটা সামান্য সায়া ব্লাউজ নিয়ে এত অশান্তি? কিছুই সামান্য নয় অমলদা, আপনি জানেন না। আপনার বন্ধুটি একটি মিচকে শয়তান। ঝানু লেখকদের মতো গল্প বানাতে পারে।
বলতে বলতে মমতার রুক্ষ গলা সহসা ভেজা ভেজা। আপনি আমার সন্দেহের কথা বলছেন? জানেন আপনার বন্ধুর নেচার? এই তো গত সপ্তাহে আমার কলেজের এক পুরনো বন্ধু এসেছিল। দুজনে সন্ধেবেলা বসে গল্প করছি, আপনার বন্ধুর কি প্যাট প্যাট তাকানো। সে আমাদের অতিথি, তার সঙ্গে ভালো করে একটা কথাও বলল না। এত নিচু মন আমার জামাইবাবুকেও সহ্য করতে পারে না। লজ্জায়, ঘেন্নায়, অপমানে মাথা কাটা যায় আমার। জামাইবাবুকে বাড়িতে পর্যন্ত আসতে বলতে পারি না। অমলের মুখ দিয়ে বেরিয়ে গেল, তাই নাকি? মমতা যেন শুনেও শুনল না। গলায় ফের ঝাঁঝ ফিরেছে। বলল, শুনুন অমলদা, সে যদি সত্যিই আমার সঙ্গে সম্পর্ক না রাখতে চায়, তার সঙ্গে থাকতে আমারও ভারী বয়ে গেছে। কথাটা আপনার বন্ধুকে জানিয়ে দেবেন। বলেই ফিরে হাঁটা দিয়েছে মমতা। অমল হতভম্ব, দ্বিধায়। মমতার কথা বিশ্বাস করতে ইচ্ছে করছে না, আবার কেমন কেমন যেন লাগছেও। লীলা বাথরুমে ছিল, কখন যেন বেরিয়ে পিছনে এসে দাঁড়িয়েছে। নিরীহ মুখে জিজ্ঞাসা করল, কে এসেছিল গো? অমল সচকিত বলল, কেউ না, জমাদারনি। বিকেলের দিকে আজ বেশ মেঘমেঘ করেছিল। সন্ধ্যের পর বৃষ্টিও হলো কয়েক পশলা। ভাদ্র মাস, ধারাপাত থামতেই গুমোট বেড়ে গেছে খুব। অফিস থেকে ফিরে ভালো করে স্নান করলো অমল। গায়ে পাউডার মেখে পাজামা পাঞ্জাবিটি চড়িয়ে জল খাবার খেলো। চায়ে চুমুক মেরেই এবার ক্লাবে তাস খেলতে দৌড়াবে। আয়েশ করে সিগারেট ধরিয়েছে একটা। মাঝে মাঝেই লীলার উদ্দেশ্যে হুকুম ছুটছে, অ্যাস্ট্রে দিয়ে যাও, প্লেটটা নিয়ে যাও, এই সেন্টার টেবিলটা মুছলে না কেন? লীলা দৌড়াদৌড়ি করছে খুব, স্বামীর হুকুম তামিল করছে। অমল হাসছে মিটিমিটি। হুম বাবা, বউকে তো এভাবেই রাখতে হয়। সুব্রতটা এত ম্যাদামারা ছিল, বউয়ের জুতো নিয়ে পর্যন্ত মুচির কাছে ছুটছে। বিয়ের পরই অমলের কাছ থেকে সুব্রত টিপস নেওয়া উচিত ছিল। ফোন বাজছে। রিসিভার তুলল অমল। শয়তানের নাম করতেই শয়তান। উত্তেজনায় সুব্রতর গলা টকবক ফুটছে। হোম ফ্রন্টের কি বারতা? মমতা এসেছিল তো সকালে। কি বলল? কাঁড়ি কাঁড়ি তো কেচ্ছা গিয়ে গেল। হ্যাঁ রে, তোর পকেটে নাকি লেডিস রুমাল পাওয়া গিয়েছিল। সে তো আমাদের অফিসের সুষমাদির। সর্দি হয়েছিল বলে সুষমাদি দিয়েছিল। মমতাকে তো বলেছি, তাও তোর কাছে কমপ্লেন করলো। আরও কত কি বলল, তোর ফাইলে নাকি টিপের পাতা পাওয়া যায়, ব্রিফকেসে নতুন শাড়ি। অফিসের কোনো মহিলা স্টাফ যদি ফাইলে টিপের পাতা রেখে দেয়, তার জন্যও আমি দায়ী। আর শাড়িটা তো আমি ওর জন্যই এনেছিলাম, ও তো জানে সে কথা। কৈফিয়তগুলো ঠিক যেন বিশ্বাসযোগ্য মনে হলো না। চুপ করে আছে। সুব্রত কাতর স্বরে বলল, তুই তো আমায় জানিস, মমতার ওপর ভালোবাসায় কোনো ফাঁকি রেখেছিস কখনো? তা বটে, তা বটে। ফাইলে ব্রিফকেসে যা খুশি থাক, সুব্রতর হৃদয়ে তো ওই একজনই আছে, মমতা। এখানে সত্যিই তো কোনো ফাঁক নেই। ওপারে ফের সুব্রতর গলা, কী রে, চুপ করে আছিস কেন? তুইও কি ভাবছিস আমি পট্টি পড়াই? না না, তোকে কি আমি চিনি না? ঝটাং করে অমলের আর একটা কথা মনে পড়ে গেল। হ্যাঁ রে, তুই নাকি মমতাকে সন্দেহ করিস? বলেছে এই কথা? বলেছে? করিস কি না বল। আমি কি চিকেন হার্টেড ফেলো? সুব্রত গলা ওঠালো। মাঝে মাঝে হয়তো যোগ করি। মমতাটা এত ডাল হেডেড, বুঝতেও পারে না। লীলা চা নিয়ে ঢুকলো, আড়ে আড়ে তাকাচ্ছে। সোফায় বসে টিভি চালিয়ে দিল। টিভির শব্দে ঈষৎ স্বস্তি বোধ করল অমল। তবু সাবধানের মার নেই। গলা খাদে নামিয়ে বলল, কোন হোটেলে উঠেছিস? হোটেল ডিলাক্স। আছিস কেমন? বেড়ে তোফা। জীবনে এই প্রথম মুক্তির স্বাদ পাচ্ছি। কানের কাছে ঘ্যান ঘ্যান প্যান প্যান নেই, টুস্কি বাজালে হাতের গোড়ায় সব এসে যাচ্ছে। অফিস গিয়েছিলি? না, শরীর দিল না। দুপুরে খেয়ে টেনে একটা ঘুম দিলাম। এবার কলেজ স্কোয়ারে হাওয়া খেতে বেরোবো। গুড, ভেরি গুড। স্টেডি থাক, মমতার 20 দাঁত ভেঙে যাবে। ভাঙতেই হবে,
হা হা হা। সুব্রতর গলায় প্রাণ খোলা স্বাধীন হাসি। যাকগে, আমার ফোন নাম্বারটা টুকে নে, দরকার বুঝলে রিং করিস। 1 সেকেন্ড। রিসিভার রেখে টিভির পাশে দেরাজ থেকে ডায়েরি কলম নিয়ে এলো অমল। টুকে নিল নম্বর। গুড্ডুর সম্পর্কে একটা দুটো প্রশ্ন করল সুব্রত, তারপর ফোন ছেড়ে দিয়েছে। গুনগুন গান গাইতে গাইতে পান, সিগারেট, লাইটার পকেটে ঢোকালো অমল। দেরি হয়ে গেল অনেক, তাস পার্টি ওয়েট করছে। লীলা নড়ে চড়ে উঠল। কার ফোন ছিল গো? অমল টান টান। তোমার কি দরকার? না, এমনি। মেয়েদের বেশি কৌতূহল ভালো নয় লীলা, আমি পছন্দ করি না। তাই বুঝি? লীলা তবু ঠোঁট টিপে হাসছে। তা এই যে বেরোচ্ছ, ফিরবে কখন? যখন ফিরি, 10টা, 10:30। একটা দিন সন্ধেবেলা না গেলে কি হয়? লীলা পাশে এসে অমলের বুকে হাত রাখল। একদিন নয় আমার কাছে রইলে? বউয়ের আঁচল ধরা হয়ে বসে থাকবো? ওই প্যানপ্যানে সিরিয়ালগুলো দেখব? ফুহ। লীলার মুখটা কেমন শুকিয়ে গেল। একটু একটু মায়া হচ্ছিল অমলের। থেকে গেলে হয়, আজ সন্ধেটা না হয় একটু ফষ্টি নষ্টি করেই কাটলো, একটু অন্যরকমভাবে। স্পেড, হার্ট, ডায়মন্ড, ক্লাবসের জগতের বাইরে। লীলার মধ্যে বেশ একটা রহস্য আছে, হয়তো মন্দ কাটবে না। না, বউয়ের কথা শুনে বাড়ি বসে থাকলে বউ লাই পেয়ে যাবে। আর তেমন হলে লীলাও যে মমতা হয়ে উঠবে না, তার গ্যারান্টি কি? মনকে ধমকে বাগে আনলো অমল। দেখতে দেখতে 3-4 দিন কেটে গেল। এখনও পরিস্থিতি বদলায়নি এতটুকু। সুব্রত সেই হোটেলেই থানা গেড়ে আছে। রোজই রাতে ফোন আসে তার, অমলের সঙ্গে বহুক্ষণ ফুসুর ফুসুর চলে। হাসি তামাশাও হয় বিস্তর। এর মধ্যে মমতার সঙ্গে বেশ কয়েকবার পথে ঘাটে দেখা হয়েছে অমলের। মুখ কালো করে ঘুরে বেড়াচ্ছে মমতা, মনে হয় একটু যেন ভেঙেছে। তবে কথাটা ঘুণাক্ষরেও সুব্রতকে জানায়নি অমল, যদি সুব্রত দুর্বল হয়ে পড়ে। সেদিন সন্ধেবেলা অমল সুব্রতর হোটেলে গেল। ছোট্ট হোটেল, তেমন পরিষ্কার পরিচ্ছন্ন নয়, তবে ঘরটা মোটামুটি ছিমছাম। খাট, বিছানা, চেয়ার টেবিল, ছোট্ট একটা আলমারি, সবই আছে। সব থেকে বড় কথা, আছে শান্তি, যেটা সুব্রতর বড় কাম্য ছিল। একটাই মাত্র ঝামেলা, বিছানায় নাকি বেজায় ছাড় পোকা। রোজ নাকি 200-300 সিসি রক্ত কমে যাচ্ছে সুব্রতর। অবশ্য তা নিয়েও সুব্রত তেমন দুঃখিত নয়। বাড়িতে থাকলে ওই রক্ত তো মশারাই খেত। বন্ধুর পয়সায় দেদার চা, চপ, কাটলেট ওড়ালো অমল। সুব্রত এখনও মমতায় বিগলিত হয়ে পড়েনি দেখে সে দারুণ খুশি। আসার সময় পই পই করে বলে এলো, আর কটা দিন গ্যাঁট হয়ে থাক, মমতা তোর পায়ে হুমড়ি খেয়ে পড়ল বলে। অমল বাড়ি ঢুকলো রাত 10টা বাজিয়ে। লীলা দৌড়ে এসেছে। কি গো, অফিস থেকে এত দেরি? অফিস থেকে তাড়াতাড়ি ফিরতে হবে এমন মুচলেখা দিয়ে রেখেছি নাকি? বারে, ভাবনা হয় না বুঝি? তাই বলো, কৈফিয়ত চেয়েও না খবরদার। অমল সোফায় বসে জুতো ছাড়ছে। হিন্দি গানের কলি ভাসতে ভাসতে বলল, এক জায়গায় গিয়েছিলাম। সুব্রতদার কাছে? চমকে লীলার দিকে তাকিয়েছে অমল। না, লীলার মুখে কোনো প্যাঁচ নেই, অর্থাৎ নিরীহ প্রশ্ন। লীলা ফের জিজ্ঞেস করল, সুব্রতদাকে ফিরতে বলছো না কেন? কেন ফিরবে? ওই ডিকটেটর বউয়ের গোলামি করার জন্যে? এটা কিন্তু বাড়াবাড়ি। ভুল বোঝাবুঝি কোন সংসারে না হয়? তা বলে একদিন ঘর দৌড় ছেড়ে। মমতাদি খুব কষ্ট পাচ্ছে। তোমায় বলেছে বুঝি? বলতে হয় না, আমি বুঝি। ছাই বোঝো, মমতার মন বলে কিচ্ছু নেই। কটা দিন চাপে থাকুক, টাকা পয়সায় টান পড়ুক, তখন বুঝবে স্বামীকে অপমান করার ফল। মানে মমতাদি ভেঙে পড়লে তবেই সুব্রতদা ফিরবে, নইলে নয়। কারেক্ট, কিন্তু ধরো যদি উল্টোটা হয়, মানে যদি সুব্রতদাই সুরসুর করে ফিরে আসে? অসম্ভব। কিন্তু আমার মন বলছে সেটাই ঘটবে। সুব্রতদা মমতাদিকে খুব ভয় করে বলে কোথাও গা ঢাকা দিয়ে আছে, আর মনে মনে ফেরার জন্য ছোঁক ছোঁক করছে।
হতেই পারে না। খুবই হতে পারে। চান্স পেলেই সুব্রতদা ইম্পসিবল। বেট? কি বেট? যদি সুব্রতদা 24 ঘন্টার মধ্যে ফিরে আসে তবে তুমি টানা 1 বছর সন্ধেবেলা ক্লাবে যেতে পারবে না, বাড়িতেই থাকতে হবে। রাজি? খুব রাজি। তবে তুমি যদি হারো আমি টানা 5 বছর তাস খেলে রাত 11টায় বাড়ি ঢুকবো। ডান? ডান। লীলা বুড়ো আঙুল ওঠালো। মনে রেখো, কথা দিয়ে কথা না রাখলে কিন্তু কালীঘাটের কুকুর হয়। অমল মুচকি হাসল। তার কোনো সুযোগ নেই। পরদিন একটু জলদি জলদি অফিস থেকে ফিরছিল অমল। ক্লাবে ব্রিজ কম্পিটিশন আছে, 6:30টায় হাজিরা দিতে হবে। পাড়ায় ঢুকতেই মাটিতে পা গেঁথে গেল। মুদির দোকানে কেউ? সুব্রত না? চোখ কচলালো অমল। পায়ে পায়ে এগোলো দোকানের দিকে। হ্যাঁ, সুব্রতই তো। 5 ফোড়ন কিনছে। বন্ধুর কাঁধে ইয়া এক রদ্দা কষালো অমল। কী রে তুই? উ করে উঠেছিল সুব্রত। পরক্ষণে 32 পাটি দাঁত বার করে হাসছে। চলে এলাম রে, কেসটা খুব খারাপ দিকে যাচ্ছিল। খারাপ দিকে? খারাপ নয়, গোটা পাড়ায় রটে গেছে মমতা নাকি আমায় ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। কে বলল তোকে? কে বলল সেটা বড় কথা নয় রে অমল, তবে রটনা একটা হয়েছেই। আমি ভালো সোর্স থেকে খবর পেয়েছি। সুব্রত গলাটা একেবারে মিহি করে ফেলল। আরও জন্ডিস কেস আছে রে। গুড্ডুটা? কি হয়েছে গুড্ডুর? হয়নি কিচ্ছু, তবে কাল গুড্ডু নাকি আমার জন্য খুব কাঁদছিল, বাবা কই বাবা কই বলে। তখন জানিস ছেলেকে ঠান্ডা করতে মমতা কি বলেছে? কি বলেছে? বলেছে, কেঁদো না সোনা, তোমার ওই বাবাটা খুব দুষ্টু ছিল, আমি তোমাকে আর একটা ভালো বাবা এনে দেব। তোকে এসব কে জানালো? যেই জানাক, ব্যাপারটা অসম্ভব নয়। মেয়েরা রেগে গেলে সব পারে। বেশি দিন তো বিয়ে করিসনি, এখন টের পাচ্ছিস না। বাজে কথা রাখ। তুই তাহলে ওই ভয়েই? গুড্ডুর জন্য বুকটা খুব আনচান করছিল রে। বলতে বলতে সুব্রত আরও মিহি করল গলা। আরও কেলো আছে। কীরকম? মমতার জামাইবাবুটা চান্স নেওয়ার চেষ্টা করছিল খুব। শালা নাকি বলেছে, তুমি ইয়াং মেয়ে, একা একা আছো, আমি নয় মাঝে মাঝে তোমার কাছে এসে। ব্যাস, শুনেই অমনি। মমতা আমায় কিচ্ছু বলেনি রে। সুব্রত অমলিন হাসছে। আমি ঢুকতেই একবার শুধু হুঙ্কার ছুঁড়েছিল, কোন সাহসে তুমি। ব্যাস, অমনি আমি গুড্ডুকে বাইরে রেখে এসে দরজা ভেজিয়ে দিলাম। দরজার খিলটা হাতে তুলে দিয়ে বললাম, মারো আমায়, যত খুশি মারো, আমি টু শব্দটি করব না। হয়ে গেল। মমতা গলে জল। অমলের গা রি রি করছিল, আগুন বেরোচ্ছে মাথা দিয়ে, কান ঝাঁ ঝাঁ। দাঁত কিরমির করে বলল, তোকে এত সব গুচ্ছ সংবাদ সাপ্লাই করলো কে? যেই হোক, সে তো আমার ভালোর জন্যই। দাঁড়া দাঁড়া, যে বলেছে সে সত্যি কথা বলেছে কি করে বুঝলি? কারণ সে খুব ভালো, সে কখনো মিথ্যে বলতেই পারে না। কে কে? নামটা জানতে পারি? সুব্রত মুখ টিপে হাসল। তোর বউ। অমলের হাত থেকে ব্রিফকেস খসে পড়ে গেল। লীলা দরজা খুলতেই অমল গর্জে উঠল। আমি জানতে চাই এসবের মানে কি? লীলা নির্বিকার। কিসের কি? সুব্রতর কাছে তুমি গিয়েছিলে? যাইনি তো, ফোন করেছিলাম, তোমার ডায়েরি থেকে নম্বরটা পেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ঝুড়ি ঝুড়ি মিথ্যে বলে দিলে? না হলে যে মিটমাট হতো না। লীলা হিহি হাসছে। আমি জানি মেয়েদের থেকে ছেলেরা অনেক বেশি সন্দেহপ্রবণ, আর সেই লাইনে একবার ঘা দিতেই সুব্রতদা ফ্ল্যাট। রাগে অমলের গলা দিয়ে শব্দ ফুটল না। গোঁজ হয়ে স্নানে চলে গেল। বেরিয়ে পাজামা পাঞ্জাবি চড়াচ্ছে। দরজায় লীলা। চললে কোথায়? চুলোর দৌড়ে। কথা কিন্তু অন্যরকম ছিল। তুমি বাজি হেরে গেছো। মানি না, তুমি চিট করেছো। বেশ করেছি। শান্তশিষ্ট লীলা হঠাৎ গলা চড়িয়েছে। সুব্রতদা মমতাদির যাতে ভালো হয় তাই করেছি। তুমি বাজি হেরেছ, 1 বছর তোমার ক্লাবে যাওয়া বন্ধ। তোমার কথাই বন্ধ করব। যাব আমি, আলবাত যাব।
কোমরে আঁচল পেঁচিয়ে লীলা আঙুল নাচালো। দেখি কি করে তুমি বেরো, ঘরের চৌকাঠ ডিঙিয়ে দেখো। লীলার এই রণরঙ্গিনী মূর্তি অমলের অদেখা। দু চোখে আগুন জ্বলছে লীলার, নাকের পাটা ফুলে গেছে, মুখমণ্ডলে কেমন যেন মমতা মমতা ভাব। লীলা কি মমতার কাছ থেকে ট্রেনিং নিয়েই ফেলল? মরিয়া হয়ে অমল বলল, বেরোলে তুমি কি করবে? রাত্রির বেলা কাছে আসতে দেব না, ধাক্কা মেরে খাট থেকে ফেলে দেব। বেশি বাড়াবাড়ি করলে এমন চেঁচাবো। মনে রেখো, আমি আর নতুনটি নেই। মাত্র 5 মাসেই নতুন বউ পুরনো হয়ে যায়? পুরনো হয়ে যায় নাকি মমতা হয়ে যায়? লীলা চোখ পাকিয়ে বলল, আজ থেকে ক্লাব বন্ধ, আড্ডা বন্ধ, তাস বন্ধ। বউ একা একা বাড়িতে পৌঁছবে আর তুমি ফুর্তি মেরে বেড়াবে? চলবে না, চলবে না। ও বাবা, এ যে একেবারে স্লোগান দেয়। অমল পাঞ্জাবি খুলে বিছানায় শুয়ে পড়ল। সত্যি যদি চেঁচায় লীলা তো চিত্তির। বধূ নির্যাতনের দায়ে পড়ে যেতে হবে, সেকশন 498। না, সুব্রত ঠিকই বলেছে, মেয়েরা সব এক। এ জীবনের মতো অমলের পায়েও শিকল গেঁথে গেল। রান্নাঘরে তখন মুখে আঁচল চেপে খুব হাসছে লীলা, হেসে কুটিপাটি খাচ্ছে। শেষ হলো আজকের গল্প। আমার গল্প পাঠ ভালো লাগলে লাইক করে প্রিয়জনদের শেয়ার করে দেবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের গল্প নিয়মিত শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানাই। খুব তাড়াতাড়ি আবার চলে আসব একটি নতুন স্বাদের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, খুব ভালো থাকুন। ধন্যবাদ।